বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ এবং আমার সহকর্মীবৃন্দ এবং যারা লাইভ ক্লাসের সাথে জড়িত, আসসালামু আলাইকুম। শিক্ষার্থীবৃন্দ, তোমরা এই কোভিড-19 এই দুর্যোগ পরিস্থিতিতেও শিক্ষাক্রমের সাথে জড়িত হচ্ছ, এই জন্য তোমাদেরকে স্বাগত জানাই। আমি আমাদের অধ্যক্ষ মহোদয়কে ধন্যবাদ জানাই যে এই বৈরী পরিস্থিতিতেও শিক্ষাক্রমকে চালু রাখার জন্য চেষ্টা করেছেন এবং আমরা তার সহযোগিতা করছি। আমি আজকে নবম দশম শ্রেণীর পদার্থবিজ্ঞান বিষয় ষষ্ঠ অধ্যায়ের বস্তুর উপর তাপের প্রভাব এ নিয়ে এই অধ্যায়ের উপর কিছু অংশ আলোচনা করব এবং একটি সৃজনশীল প্রশ্নের সমাধান করব। তো শিক্ষার্থীবৃন্দ, তোমরা এই অধ্যায়ের শেষ অংশের দিকে কতগুলি বিষয় আছে, যে আপেক্ষিক তাপ, তাপ ধারণ ক্ষমতা, সুপ্ত তাপ এবং ক্যালোরিমিতি, এই বিষয়গুলি শেষ অংশের দিকে আছে। তার উপর ভিত্তি করে এই বিষয়গুলি আলোচনা করব এবং তার উপর ভিত্তি করে একটি সৃজনশীল প্রশ্ন তোমাদের বোঝানোর চেষ্টা করব। আমরা প্রথমেই চলে আসি আপেক্ষিক তাপ। আপেক্ষিক তাপ কাকে বলে? যে একক ভরের কোনো বস্তুর তাপমাত্রা 1 কেলভিন বাড়ানোর জন্য বা যে তাপের প্রয়োজন তাকে বলা হয় আপেক্ষিক তাপ। যে 1 কেজি ভর বিশিষ্ট কোনো বস্তুর তাপমাত্রা 1 কেলভিন বৃদ্ধি করতে যে তাপের প্রয়োজন তাকেই বলা হয় ওই বস্তুর উপাদানের আপেক্ষিক তাপ। এটাকে আমরা একটা গাণিতিক সমীকরণের সাহায্যে আমরা দেখাতে পারি। আপেক্ষিক তাপ যে আমরা ধরি m ভর বিশিষ্ট এখানে m ভরের কোনো বস্তুর তাপমাত্রা 1 কেলভিন বৃদ্ধি করতে প্রয়োজনীয় তাপ Q। এখন এই তাপমাত্রা বৃদ্ধিটা বস্তুর আদি তাপ, আদি তাপ T1 জুল, বস্তুর শেষ তাপ T2 জুল। তাহলে এখানে এই তাপমাত্রা বৃদ্ধি তাহলে এখানে আমরা বস্তুর আদি তাপমাত্রা T1 ডিগ্রি সেলসিয়াস এবং শেষ তাপমাত্রা T2 ডিগ্রি সেলসিয়াস, তাপমাত্রা বৃদ্ধি T2 মাইনাস T1 ডিগ্রি সেলসিয়াস বা এত কেলভিন বলতে পারি, এত কেলভিন বা সেলসিয়াস। তাপমাত্রা পার্থক্যকে কেলভিন অথবা সেলসিয়াসকে কেলভিনে বলা যায়। তাহলে আমরা m ভরের কোনো বস্তুর তাপমাত্রা 1 কেলভিন বৃদ্ধি করার জন্য যে তাপের প্রয়োজন সেটাকেই বলা হয় ওই বস্তুর উপাদানের আপেক্ষিক তাপ। তাহলে এই ক্ষেত্রে আমরা কি পেলাম, যে m ভরের বস্তুর m ভরের
বস্তুর তাপমাত্রা T2 মাইনাস T1 বৃদ্ধিতে প্রয়োজনীয় তাপ কিউ, এটা আমরা ধরে নিলাম যে প্রয়োজনীয় তাপ কিউ। তাহলে একক ভরের এই এম কেজি ভর, এখন এটাকে যদি আমরা বলি 1 কেজি ভরের ওই বস্তুর তাপমাত্রা বৃদ্ধি 1 কেলভিন বৃদ্ধির জন্য প্রয়োজনীয় তাপ, তাহলে সেই ক্ষেত্রে আমরা কি পাবো যে কিউ বাই এম ইন্টু T2 মাইনাস T1। তাহলে এই 1 কেজি ভরের কোনো বস্তুর তাপমাত্রা 1 কেলভিন বৃদ্ধি করার জন্য এই পরিমাণ তাপের প্রয়োজন। সুতরাং আপেক্ষিক তাপ যদি S হয়, আপেক্ষিক তাপ S হলে আমরা লিখতে পারি কিউ বাই এম T2 মাইনাস T1। এখন আপেক্ষিক তাপের এটা একটা গাণিতিক রিলেশন যে S ইকুয়াল টু কিউ বাই এম ইন্টু T2 মাইনাস T2। এটার যে একক সেটা হলো জুল পার কেজি পার কেলভিন। আপেক্ষিক তাপের একক জুল পার কেজি পার কেলভিন। তাহলে আপেক্ষিক তাপ আমরা পেয়ে গেলাম যে S ইকুয়াল টু কিউ বাই এম ইন্টু T2 মাইনাস T1। যে কোনো বস্তুর ভর যদি এম কেজি হয় এবং তাপমাত্রা বৃদ্ধি যদি T2 মাইনাস T1 কেলভিন হয়, তাহলে ওই বস্তুর প্রয়োজনীয় তাপ যদি কিউ হয়, তাহলে একক ভরের জন্য যে তাপটা লাগবে সেই তাপটাকে বলা হয় আপেক্ষিক তাপ, এবং আপেক্ষিক তাপকে S দ্বারা প্রকাশ করা হয়। S ইকুয়াল টু কিউ বাই এম ইন্টু T2 মাইনাস T1 এত লিখতে পারি, এটাকে আপেক্ষিক তাপ। এখন আমাদের আপেক্ষিক তাপের সাথে আরেকটা রিলেটেড যে তাপ ধারণ ক্ষমতা। তাপ ধারণ ক্ষমতা এটাকে সি দ্বারা প্রকাশ করা হয়। তাপ ধারণ ক্ষমতা হলো যে কোনো ভরের, কোনো বস্তুর যে কোনো ভরের তাপমাত্রা 1 কেলভিন বৃদ্ধি করতে যে পরিমাণ তাপের প্রয়োজন তাকে বলা হয় ওই বস্তুর তাপ ধারণ ক্ষমতা, যে কোনো ভরের। তাহলে আমরা যদি মনে করি যে এম ভরের কোনো বস্তুর যে 1 কেলভিন তাপমাত্রা বৃদ্ধি করতে যে পরিমাণ তাপের প্রয়োজন হয়, তাইলে সেটাকে তাপ ধারণ ক্ষমতা বলা হয়। সুতরাং তাপ ধারণ ক্ষমতা সি ইকুয়াল টু লেখা যায় MS, যে বস্তুর ভর পূরণ আপেক্ষিক তাপ, এটা হলো বস্তুর তাপ ধারণ ক্ষমতা। যে আপেক্ষিক তাপ এবং তাপ ধারণ ক্ষমতার মধ্যে যে সম্পর্ক সেটা হলো সি ইকুয়াল টু MS, তার মানে ভর পূরণ আপেক্ষিক তাপ। এখানে জুল পার কেলভিন, এই আপেক্ষিক তাপ ধারণ ক্ষমতার একক হলো জুল পার কেলভিন। তাহলে আমরা এখানে যেটা পাইলাম সি ইকুয়াল টু MS। তাহলে তাপ ধারণ ক্ষমতা এবং আপেক্ষিক তাপের মধ্যে আমরা এভাবে সম্পর্ক দেখাতে পারি। এখানে আরেকটা বিষয় যে আমাদের সুপ্ত তাপ, লেটেন্ট হিট। আর সুপ্ত তাপ কাকে বলে? যে সুপ্ত তাপ, সুপ্ত অর্থ কি এটা তোমরা নিজেরাই জানো, যে লুকানো তাপ, যে লুকানো। তাহলে এটা আমরা কিভাবে বলতে পারি যে তাপমাত্রা ঠিক থাকবে কিন্তু বস্তুর অবস্থা এক অবস্থার থেকে আরেক অবস্থায় চলে যাবে যে তাপের কারণে, সেই তাপটাকে বলা হয় সুপ্ত তাপ। যে বস্তুর অবস্থা তাপমাত্রা ঠিক রেখে বস্তুর এক অবস্থার থেকে আরেক অবস্থায় পরিণত করতে যে পরিমাণ তাপের প্রয়োজন সেই তাপটাকেই বলা হয় সুপ্ত তাপ। তাহলে সুপ্ত তাপ, বরফ গলনের সুপ্ত তাপ, বাষ্পীভবনের সুপ্ত তাপ, এরকম বিভিন্ন সুপ্ত তাপ আছে। তাহলে বরফ গলনের সুপ্ত তাপ, যেমন তোমরা দেখবে যে এক টুকরা বরফ যদি
একটা পাত্রে রেখে দেওয়া হয়, তাহলে সেটা টেম্পারেচার নিলে 0 ডিগ্রি সেলসিয়াস। যখন বরফটা গলতে শুরু করলো তখনও তাপ নিলে 0 ডিগ্রি সেলসিয়াস। তারপর দেখা গেল এটাকে আরও খানিক পর আর একটু গলে গেল, তখনও তাপমাত্রা নিলে 0 ডিগ্রি সেলসিয়াস। সম্পূর্ণ বরফ যেই মুহূর্তে গলে যাবে শেষ হবে সেই মুহূর্তে তার তাপমাত্রা 0 ডিগ্রি সেলসিয়াস। তার মানে বস্তু বরফটা গলে পানি হয়ে গেল, সেই পানি হওয়ার জন্য বাহির থেকে কোনো তাপ দিতে হলো না। তাহলে সেই তাপটা কোথায় ছিল? এই বস্তুর মধ্যে অন্তর্নিহিত ছিল, সুতরাং লুকিয়ে ছিল। ওই তাপ দিয়েই বরফটা গলে পানিতে রূপান্তরিত হলো। এই জন্য সেটাকে বলা হয় বরফ গলনের সুপ্ত তাপ। এবং বরফ গলনের সুপ্ত তাপ যে সেই তাপটার পরিমাণ বলা হয় বরফ গলনের সুপ্ত তাপ Li দিয়ে আমরা প্রকাশ করলে সেটার পরিমাণ হলো 3.36 × 10⁵ জুল পার কেজি পার কেলভিন। কেমন? এই বরফ গলনের সুপ্ত তাপ। তাহলে সুপ্ত তাপ কি? যে বস্তুর অবস্থার পরিবর্তন ঘটবে কিন্তু তাপমাত্রা কোনো পরিবর্তন ঘটবে না। বস্তু কঠিন থেকে তরলে রূপান্তরিত হয়ে গেল কিন্তু এই বাহির থেকে কোনো তাপ দিতে হলো না। এই জন্য সেই তাপটাকে বলা হয় বরফ গলনের সুপ্ত তাপ। এরকম প্রতিটা বস্তুরই গলনের একটা সুপ্ত তাপ আছে। প্রত্যেকটা বস্তুই গলে যায় সেই গলার জন্য। আবার বাষ্পীভবনের সুপ্ত তাপ, যেমন পানি যেই মুহূর্তে ফুটতে থাকে, বাষ্প শুরু হতে থাকে, সেই মুহূর্তে তার তাপমাত্রা 100 ডিগ্রি সেলসিয়াস। একটা পাত্রে যদি পানি ফোটা শুরু করে তখন তাপমাত্রা 100 ডিগ্রি সেলসিয়াস। সমস্ত পানি বাষ্পে পরিণত না হওয়া পর্যন্ত যে কোনো সময় তাপ মাপলে সেখানে তাপমাত্রা হবে এই 100 ডিগ্রি সেলসিয়াস। তার মানে এই আপেক্ষিক বাষ্পীভবনের সুপ্ত তাপ, তাহলে তাপমাত্রা ঠিক থাকবে কিন্তু বস্তু এক অবস্থা থেকে আরেক অবস্থায় রূপান্তরিত হয়ে যাবে। এভাবে আমরা এখানে এই সুপ্ত তাপ, আপেক্ষিক তাপ এবং তাপ ধারণ ক্ষমতা সম্পর্কে আমরা জেনে গেলাম। আরেকটা বিষয় যেটা খুবই জরুরি, যে ক্যালোরিমিতির মূলনীতি। ক্যালোরিমিতির মূলনীতি যে দেখা গেল 1 গ্লাস পানির মধ্যে যে একটা টেম্পারেচার 10 ডিগ্রি ছিল, এখানে 1 কাপ পানি দেওয়া হলো 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। তাহলে দেখা যায় যে পানি পূর্বের অবস্থায় থাকে না, যে এই গরম পানিটা মিশ্রণ করার ফলে যে গরম পানিটা কিছু তাপ চলে যাচ্ছে, কমে যাচ্ছে এবং ঠান্ডা পানির তাপ কিছুটা বেড়ে যাচ্ছে। তাহলে এই মিশ্রণের একটা বেড়ে যায় আরেকটা কমে যায়, এক পর্যায়ে যায় একটা নির্দিষ্ট তাপমাত্রায় উপনীত হয়। তার মানে আমরা যখন গরম এবং ঠান্ডা বস্তুকে তাপীয় সংস্পর্শে আনি তখন তাপের আদান প্রদান ঘটে। যে এই আদান প্রদানটা ঘটার নিয়ম, সেটাই ক্যালোরিমিতির মূলনীতি। এখন একটা বস্তু কতটুকু তাপ গ্রহণ করবে বা কতটুকু তাপ হারাবে সেটা নির্ভর করবে কিভাবে? যে একটা বস্তু যে পরিমাণ তাপ হারাবে ওই বস্তুর সাথে তাপীয় সংযোগে আরেকটা বস্তু যদি থাকে তাহলে ঠিক সেই পরিমাণ তাপ গ্রহণ করতে পারবে, তার চেয়ে বেশি ওই বস্তু গ্রহণ করতে পারবে না। সুতরাং এখানে আদান প্রদানের মতন একজন যদি কাউকে একটা বই ধার দেয় তাহলে সে একটা বই পাবে, 2টা বই পাবে না। আর যদি একজন একটা বই চায়, আরেকজন যদি 2টা দিতে চায় তাহলে সে 2টা নেবে না, কারণ একটাই। সুতরাং এই ক্ষেত্রে আদান প্রদান, যে একটা যতটুকু হারাবে আর একটা ততটুকু গ্রহণ করবে, তাহলে এটাই ক্যালোরিমিতি। এর থেকে আমরা বুঝতে পারি যে ক্যালোরিমিতির মূলনীতি হলো গৃহীত তাপ ইকুয়াল টু বর্জিত তাপ। গৃহীত তাপ সমান বর্জিত তাপ, যে একটা বস্তু যে পরিমাণ তাপ গ্রহণ করবে আরেকটা বস্তু ঠিক সেই পরিমাণ তাপ হারাবে যদি বস্তুটাকে যদি তাপীয় সংযোগে রাখা হয়। দুঃখিত। তাহলে আমরা এটা বলতে পারি যে গৃহীত তাপ ইকুয়াল টু বর্জিত তাপ।
তার উপর ভিত্তি করেই আমরা এখানে একটা সৃজনশীল প্রশ্নের সমাধান করব এবং কিভাবে সমাধান করতে হয় সেটা এখানে আলোকপাত করব। আমরা ধরে নেই যে একটা প্রশ্ন 1 কেজি ভর বিশিষ্ট একটি তামার পাত্রে 80 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার 1 লিটার পানি রাখা হলো। 40 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার একটি 40 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার 600 গ্রাম বরের একটি লোহার দণ্ড ওই পাত্রে রাখা হলো। তাহলে এখানে আমরা একটা প্রশ্ন লিখেছি যে 1 কেজি ভর বিশিষ্ট একটি তামার পাত্রে 80 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার 1 লিটার পানি রাখা হলো। 40 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার 600 গ্রাম ভরের একটি লোহার দণ্ড ওই পাত্রেই রাখা হলো। তাহলে এখন এখানে কতগুলি বিষয় দেওয়া আছে যে লোহার তামার লোহার বরফ এবং পানির আপেক্ষিক তাপ যথাক্রমে 400 জুল পার কেজি পার কেলভিন, 200 জুল পার কেজি পার কেলভিন, 2100 জুল পার কেজি পার কেলভিন এবং 4200 জুল পার কেজি পার কেলভিন। এবং বরফের সুপ্ত তাপ 3.36 into 10 to the power 5 জুল পার কেলভিন। এখানে এই তথ্যের ভিত্তিতে আমাদের সৃজনশীল প্রশ্নটার সমাধান করতে হবে যে 1 কেজি ভর বিশিষ্ট একটি তামার পাত্রে 80 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার 1 লিটার পানি রাখা হলো। 40 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার 600 গ্রাম ভরের একটি লোহার দণ্ড ওই পাত্রে রাখা হলো। তামার লোহার বরফ এবং পানির আপেক্ষিক তাপ যথাক্রমে 400 জুল পার কেজি পার কেলভিন এবং এই বরফের সুপ্ত তাপ দেওয়া আছে। এখান থেকে আমরা কতে বললাম সুপ্ত তাপ কি। সুপ্ত তাপ কি? তাহলে তাপমাত্রা একই রেখে কোনো বস্তুর উপাদানের এক অবস্থা থেকে আরেক অবস্থা নিয়ে যেতে যে পরিমাণ তাপের প্রয়োজন হয় তাকে বলা হয় ওই বস্তুর সুপ্ত তাপ। যেমন বরফ গলনের সুপ্ত তাপ, বরফ। তারপরে তাপ ধারণ ক্ষমতা
এবং আপেক্ষিক তাপের সম্পর্ক ব্যাখ্যা করো। তাহলে এখানে তাপ ধারণ ক্ষমতার সংজ্ঞাটা দিতে হবে, আপেক্ষিক তাপের সংজ্ঞা দিতে হবে, এবং তার থেকে আমরা সেই গাণিতিক রিলেশনটা দেখাতে পারি C=ms। এই দুইটা প্রশ্ন, একটা প্রশ্নে 1 নাম্বার, আরেকটা প্রশ্নে 2 নাম্বার। এখন তৃতীয় যে প্রশ্নটা, সেটাই আমাদের এই তথ্যের ভিত্তিতে করতে হবে। মিশ্রণের চূড়ান্ত তাপমাত্রা। মিশ্রণের চূড়ান্ত তাপমাত্রা নির্ণয় করো। তাহলে এই প্রশ্নটা যদি আমাদের পাত্রের ভর M1 = 1 কেজি, 1 লিটার পানির ভর M2 = 1 কেজি, লোহার দণ্ডের ভর M3 = 600 গ্রাম = 0.6 কেজি। এরকম এখন পাত্রের উপাদানের আপেক্ষিক তাপ বা তামার আপেক্ষিক তাপ S1 = 400 জুল পার কেজি পার কেলভিন। এরকম লোহা পানির আপেক্ষিক তাপ, পানির আপেক্ষিক তাপ S2 = 4200 জুল পার কেজি পার কেলভিন। এই ডাটাগুলি আমরা লিখব। লোহার আপেক্ষিক তাপ S3 = 200 জুল পার কেজি পার কেলভিন। এই ডাটাগুলি আমাদের লেখা হয়ে গেল। তারপরে আরেকটা বাকি আছে, সেটা আমি লিখছি যে তোমরা একটু খাতা কলম নিয়ে এই অঙ্কটা লিখে নাও, তাহলে তোমাদের জন্য সুবিধা হবে, তোমরা ক্যালকুলেশনটা পরবর্তী সময় করতে পারবে। আর তোমরা শিক্ষার্থীরা যারা লাইভ ক্লাসের সাথে জড়িত আছো, এখানে কোনো সমস্যা হলে এবং তোমরা লাইক কমেন্ট এইগুলি করে আমাদের সাথে সংযুক্ত থাকবে এবং আমাদেরকে সহযোগিতা করবে, তাহলে শিক্ষাদান কার্যক্রমটা আরও সুন্দর হবে। এখানে পানির পাত্র এবং পানির প্রাথমিক তাপমাত্রা T1 = 80 ডিগ্রি সেলসিয়াস। লোহার দণ্ডের আদিতাপ T2 = 40 ডিগ্রি সেলসিয়াস। তাহলে আমরা এই তথ্যগুলি এখানে দেওয়া আছে, তার আলোকে আমরা মিশ্রণের তাপমাত্রা মনে করি। মিশ্রণের চূড়ান্ত তাপমাত্রা T ডিগ্রি সেলসিয়াস, এটা আমরা ধরে নিলাম। তাহলে এখন আমরা গণিতের দিকে চলে যাই।
তাহলে এখানে যে বিষয়টা আছে তার থেকে কি দেখা যায় যে তামার পাত্র এবং পানির তাপমাত্রা বেশি আর লোহার দণ্ডের তাপমাত্রা কম। তাহলে যেহেতু লোহার দণ্ডের তাপমাত্রা কম, এটা তাপ গ্রহণ করবে আর পানি এবং তামার পাত্র তাপ হারাবে। তাহলে গৃহীত তাপ এবং বর্জিত তাপ আমরা জানি যে গৃহীত তাপ ইকুয়াল টু বর্জিত তাপ। তাহলে আমরা সেই সূত্র অনুসারে আমরা খুব সংক্ষেপে লিখব। গৃহীত তাপ ইকুয়াল টু বর্জিত তাপ। তাহলে আমরা গৃহীত তাপ বা বর্জিত তাপের পরিমাণ কতটুকু হবে সেটা আমরা কিছুক্ষণ আগে যে আপেক্ষিক তাপ নির্ণয় করেছি সেখানে পেয়েছি যে S ইকুয়াল টু কিউ বাই এম ইন্টু T2 মাইনাস T1 বা এই কিউ ইকুয়াল টু এম এস T2 মাইনাস T1। যে কোনো বস্তুর গৃহীত বা বর্জিত তাপের পরিমাণ হবে কিউ ইকুয়াল টু এম এস বর পূরণ আপেক্ষিক তাপ পূরণ তাপমাত্রা পার্থক্য, বর পূরণ আপেক্ষিক তাপ পূরণ তাপমাত্রা পার্থক্য। এই তিনটা জিনিসের গুণফল দিয়ে আমরা এই গৃহীত তাপও পাবো, বর্জিত তাপও পাবো। তাহলে এই ক্ষেত্রে গৃহীত তাপ যেহেতু লোহার দণ্ডের তাপমাত্রা কম ছিল সুতরাং এটা তাপ গ্রহণ করবে। তাহলে আমি সংক্ষেপে লিখছি যে লোহার দণ্ডের ভর ছিল M3, আপেক্ষিক তাপ ছিল S3। তাহলে মিশ্রণের তাপমাত্রা আমরা ধরে নিয়েছি T। তাহলে টিটা এই লোহার তাপমাত্রার চেয়ে একটু বেশি হবে। তাহলে T মাইনাস T2 ইকুয়াল টু তামার পাত্রের ভর ছিল M1, আপেক্ষিক তাপ ছিল S1 এবং এই ক্ষেত্রে তাপমাত্রা তাপ হারাবে। সুতরাং এই ক্ষেত্রে ছিল তাপ আদি তাপ ছিল T1 থেকে এই T বিয়োগ। আবার পানির ভর ছিল M2, আপেক্ষিক তাপ S2 আর এই তাপমাত্রা T1 বিয়োগ T। এই মানগুলি বসালে এখন আমরা এখান থেকে আমরা এই টি এর মানটা পেয়ে যাব। তাহলে এখানে দেখো এই 1 কেজি 1 ইন্টু S3 এর মান ছিল যে লোহার দণ্ডের এমন ছিল, লোহার দণ্ডের ভর ছিল 0.6 আর পাত্রের ভর হলো 1, আপেক্ষিক তাপ হলো 400 ইন্টু T1 ছিল 80 মাইনাস T প্লাস এখানে পানির ভর ছিল 1 কেজি আর আপেক্ষিক তাপ 4200 আর 80 মাইনাস T। আমরা যদি এটাকে ক্যালকুলেশন করি তাহলে তোমরা একটু সমীকরণটা একটু সমাধান করতে পারো ইজিলি। এটার যে রেজাল্টটা আমরা পাবো এর থেকে আমরা টিগুলি একত্রে নিব আর বাকি টার্মগুলি এই ক্যালকুলেটর দিয়ে একটু সলিউশন করতে হবে। তোমাদের এখানে যেটা হবে আমি সেটা লিখছি, এই বা এই টি ইকুয়াল টু আমরা যে রিলেশনটা পাবো তার থেকে 79.06 ডিগ্রি সেলসিয়াস এত পাওয়া যাবে। এটাকে যদি আমরা সমাধান করি তাহলে আমরা এই পর্যায়ে পাবো। সমাধানটা খুব এই যোগ বিয়োগ করে আমরা এটা পেতে পারি যে এখানে চূড়ান্ত তাপমাত্রাটা পাওয়া যাবে 79.06 ডিগ্রি সেলসিয়াস। তাহলে এখানে আমরা যে তাপমাত্রাটা পেলাম
এখানে এই সমীকরণটা নিশ্চয়ই তোমরা ইজিলি সমাধান করতে পারবা, যে গুণ করে আমরা টিটা একদিকে নিয়ে নেব আর সংখ্যা মানগুলি আর এই ডান পাশে নিয়ে নেব। তাহলে এর থেকে আমরা টি এর ভ্যালু আমরা এত পেয়ে গেলাম, যে টি এর ভ্যালুটা হবে 79.06। তাহলে চূড়ান্ত তাপমাত্রাটা আমরা কত পেলাম? 79.06। তাহলে এখানে ডাটাগুলি দেখে মনে হবে যেন অঙ্কটা খুবই বড়, আসলে বড় না, খুবই সহজ। যে আমাদের গৃহীত তাপ এবং বর্জিত তাপের সূত্রটা যদি জানা থাকে, যে কিউ ইকুয়াল টু এম এস ডেল থিটা বা T2 মাইনাস T1, যে বস্তুর ভর ইন্টু আপেক্ষিক তাপ ইন্টু তাপমাত্রার পার্থক্য, এই তিনটার গুণ ফলই হলো গৃহীত বা বর্জিত তাপ। তাহলে প্রশ্নটা পড়ে আমাদের বুঝতে হবে যে কোনটা তাপ হারালো এবং কোনটা তাপ গ্রহণ করলো। যেহেতু এই লোহার দণ্ডের তাপমাত্রা কম ছিল, 40 ডিগ্রি ছিল, আর পানি যে পাত্রে রাখা আছে তার তাপমাত্রা একই থাকে, সুতরাং ওই পাত্রের তাপমাত্রা এবং পানির তাপমাত্রা ছিল 80 ডিগ্রি সেলসিয়াস। তাহলে এই ক্ষেত্রে দেখা যায় যে 80 ডিগ্রি সেলসিয়াসটা বেশি, তাহলে পানি তাপ হারাবে এবং ক্যালোরিমিটার বা পাত্র, তামার পাত্র তাপ হারাবে। তাহলে দুইটা হারানো তাপ একত্রে যোগ করলে তো মোট হারানো তাপ বা বর্জিত তাপ পাওয়া গেল। আর লোহার দণ্ড যে তাপটা গ্রহণ করবে সেটা লোহার ভর ইন্টু আপেক্ষিক তাপ পূরণ তাপমাত্রার পার্থক্য, লোহার দণ্ড এটা গ্রহণ করবে। এর থেকে আমরা গণিত করে সেখানে আমরা পেয়ে যাই T ইকুয়াল টু 79.06 ডিগ্রি সেলসিয়াস। তাইলে এইভাবে আমরা চূড়ান্ত তাপমাত্রা মিশ্রণের শুধু যে কোনো মিশ্রণের ক্ষেত্রে এইভাবে আমরা চূড়ান্ত তাপমাত্রা নির্ণয় করতে পারবো। পরবর্তী ক্ষেত্রে আমরা আরেকটা প্রশ্ন সলিউশন করতে চাই, যে ঘ নাম্বার। এখানে বলা হলো যে -5 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার 2 কেজি বরফকে লোহার দণ্ডের গৃহীত তাপ দ্বারা সম্পূর্ণ গলানো যাবে কি না, গাণিতিক যুক্তি দেখাও। এখানে দেখো বলা হলো যে -5 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার 2 কেজি বরফকে এই যে লোহার দণ্ড যে তাপটা গ্রহণ করলো সেই তাপ দ্বারা সেটা আমাদের দেখাতে হবে যে এটা গলানো সম্ভব কি সম্ভব না। তাহলে এখানেও আমাদের দরকার হলো গৃহীত তাপ, কতটুকু তাপ দিলাম এবং লোহার দণ্ডকে গলানো যাবে কিনা সেটা আমাদের নির্ণয়ের বিষয়। তাহলে এই ক্ষেত্রে আমরা যে বিষয়টা লিখে নিব, এই ঘ অংশে এখানে বরফের ভর M4 ইকুয়াল টু 2 কেজি। বরফের ভর, বরফের আপেক্ষিক তাপ S4 ইকুয়াল টু 2100 জুল পার কেজি পার কেলভিন। আর যে লোহার দণ্ডে গৃহীত তাপ ইকুয়াল টু M3
S3 ইন্টু টি মাইনাস 40, এতটুকু লোহা দণ্ডের গৃহীত তাপ। তাহলে আর এখানে গ থেকে পাই মিশ্রণের চূড়ান্ত তাপ মাত্রা T ইকুয়াল টু 79.06 ডিগ্রি সেলসিয়াস। এই বিষয়গুলো এখানে দেওয়া আছে, তার থেকে আমরা এই সমাধানটা করার চেষ্টা করব। এখানে দেখো বরফকে গালাতে হলে বরফ দুই পর্যায়ে তাপ গ্রহণ করবে। একটা হলো যে বরফ সুপ্ত তাপ থেকে তাপ নেবে, আর একটা হলো এই -5 ডিগ্রি সেলসিয়াস বরফকে 0 ডিগ্রি সেলসিয়াস বরফে রূপান্তরিত করার জন্য যে তাপ গ্রহণ করবে, এই একটা পর্যায়। তাহলে আমরা লিখতে পারি যে -5 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বরফ 0 ডিগ্রি তাপমাত্রায় উন্নীত হতে গৃহীত প্রয়োজনীয় তাপ সমান হলো কে এর ভর 2, বরফের আপেক্ষিক তাপ 2100 জুল, আর এখানে তাপমাত্রার পার্থক্য 0 -5 হলে সেটা কি হয়ে যাবে, +5 হয়ে যাবে তখন। তাহলে আমরা এখান থেকে এর থেকে একটা রিলেশন পাবো যে এখানে কতটুকু তাপের প্রয়োজন। তাহলে এত জুল -5 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বরফকে উন্নীত করতে যে প্রয়োজন তাপের প্রয়োজন, বরফের তাপপূরণ তাপমাত্রার পার্থক্য এখানে ছিল 0 -5 ডিগ্রি, এই কারণে -5টা তখন প্লাস হয়ে গেল। তাহলে এত জুল তাপের প্রয়োজন। এখানে বরফে আরেকটা তাপ নিবে যেটা হলো সুপ্ত তাপ থেকে। তাহলে এখানে আমরা একটা তাপ পেলাম 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার প্রয়োজনীয় তাপ তাহলে এখানে দেখো এই বরফের এই 2 কেজি ইন্টু এখানে হলো 4200, তাহলে এখানে আমরা যেটা পাবো সেটা হলো বরফের সুপ্ত তাপ থেকে গৃহীত তাপের পরিমাণ হলো এই ক্ষেত্রে Q = ml। তাহলে বরফের ভর হলো 2 কেজি আর L এর মান হলো কত, 3.36 × 10⁵ জুল পার কেজি পার কেলভিন। তাহলে এতটুকু তাপের এখানে তাহলে এই তাপটা আমরা এখান থেকে পাবো। এত জুল তাপের প্রয়োজন এই বরফ 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থেকে গলে পরিণত হতে, আর -5 ডিগ্রি সেলসিয়াস। তাহলে মোট বরফের তাপের প্রয়োজন, মোট তাপ 72 এত জুল।
তাহলে এখানে দেখো আমাদের এই দুটা যোগ করলে যে ফলটা আসে, এত জুল তাপের প্রয়োজন। এগুলি তোমরা মোটামুটি ক্যালকুলেটর দিয়ে যখন করবার সবগুলি মানি পেয়ে যাবা খুব ইজিলি। তাহলে আমরা এখানে মোট একটা গৃহীত তাপ, বরফ গলার জন্য যে তাপটা প্রয়োজন, এই পরিমাণ তাপের প্রয়োজন। এখন লোহার দণ্ড কি পরিমাণ তাপ পেল সেটা আমাদের দেখতে হবে। লোহার দণ্ড কর্তৃক গৃহীত তাপ, লোহার দণ্ড কর্তৃক গৃহীত তাপ, সেক্ষেত্রে কি লোহার ভর, লোহার আপেক্ষিক তাপ, তারপরে হলো যে টি মাইনাস T2। তাহলে এখানে ছিল এরকম, লোহার ভর ছিল 0.6 আর আপেক্ষিক তাপ ছিল 400, আর এখানে T2 ছিল 79.06 আর T2 এর মান হলো 40। এর থেকে আমরা একটা তাপের পরিমাণ পাবো। এই তাহলে এই তিনটার গুণ ফলে একটা তাপ পাওয়া গেল। দেখা গেল যে লোহার দণ্ড যে তাপটা গ্রহণ করলো, সেই তাপের পরিমাণ বরফ গলানোর জন্য যে তাপের দরকার, সেই তাপের তুলনায় কম। সেই তাপটা লোহার দণ্ড কর্তৃক গৃহীত হয় নাই। তোমরা একটু ক্যালকুলেটর দিয়ে এটা সমাধান করলেই ফলটা আমরা যে লোহার দণ্ড যে পরিমাণ তাপ গ্রহণ করলো আর বরফ গলানোর জন্য যে তাপের প্রয়োজন, -5 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার 2 কেজি বরফকে গলাতে যে পরিমাণ তাপের প্রয়োজন, সেই পরিমাণ তাপের তুলনায় অনেক কম। সুতরাং যেহেতু তাপ কম, সুতরাং এই ক্ষেত্রে বরফ সম্পূর্ণ গলবে না, কিয়দংশ পরিমাণ বরফ গলবে। তাহলে এভাবে আমরা সৃজনশীল প্রশ্নের বিভিন্ন অংশের মানগুলি এই ক্যালোরিমিতি বা বস্তুর উপর তাপের প্রভাবের বিভিন্ন অংশ বিভিন্ন নিয়মের মধ্যে বিভিন্ন টাইপের প্রবলেম থাকবে, সেইগুলি আমরা সলভ করতে পারি। তো শিক্ষার্থীরা, আশা করি তোমরা এই গাণিতিক রিলেশন এবং এই বিষয়টা, এই সৃজনশীল প্রশ্নে কিভাবে সমাধান করতে হবে এবং তার উত্তর কিভাবে লিখতে হবে, সেই বিষয়গুলি তোমরা বুঝতে পেরেছ। তা এখানে তাহলে আমরা অবশেষে কি বলতে পারলাম, যে এই লোহার দণ্ড যে পরিমাণ তাপ গ্রহণ করলো আর বরফ গলানোর জন্য যে তাপের প্রয়োজন, সেই তাপের তুলনায় কম। সুতরাং সম্পূর্ণ বরফ গলবে না। তো তোমরা বইভিত্তিক বইয়ে যে সমস্ত সমীকরণগুলি আছে সেইগুলি একটু দেখার চেষ্টা করবা, এবং আমি এখানে যার আলোকে আলোচনা করেছি সেইগুলি তোমরা একটু যদি দেখো, তাহলে আমি মনে করি যে তোমরা উপকৃত হবে এবং এই অধ্যক্ষ মহোদয় যে উদ্যোগ নিয়েছেন সেই উদ্যোগটা সফল হবে। তোমাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে এবং আমাদের জন্য দোয়া করার জন্য বলে আমার ক্লাস এখানে শেষ করছি।